আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার, আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, এখানে আপনাদের নিয়মিত শিডিউল আছে, ক্লাস আছে, তো আমার বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমি খুব বেশি কথাও বলবো না। নর্মালি আমি দুইটা জায়গায় পলিটিক্যাল বক্তব্য অ্যাভয়েড করার চেষ্টা করি। একটা হলো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমি সে ধরনের বক্তব্য দেব না। আপনারা জানেন যে আমার আগে আমি নিজেও, আপনারা যারা আছেন সবাই শিক্ষক, আমি নিজের শিক্ষকতার পেশায় জড়িত। 2015 সাল থেকে একাডেমিক অঙ্গনে আমার এঙ্গেজমেন্ট। আমার বাবা মা, দুইটা ছোট বোন, আমার 3টা মামা, তারপর মামিরা, চাচারা সবাই শিক্ষক। এই গ্রামে আমার ফার্স্ট আসা, বাট এই গ্রামে অনেক মানুষ সম্পর্কে আমি জানি। আমার খুব কাছের ছোট ভাই আব্দুর রউফ, এখানেই পাশেই বাসা, জি নেমাইপাড়া। ওর বিয়েটাও আমার বাসায় হয়েছে, অনলাইনে বিয়ে হয়েছে। আমার তুরস্কে যে আঙ্কারের বাসা, ওই বাসাতে ওর বিয়ে হয়েছিল। তো ওর ফুফা হাফিজুর রহমান ফুফা, জি জি, তার সম্পর্কে আমি জানি, বাট কখন দেখা হয় না আর কি, ফার্স্ট টাইম এখানে আসা। জি 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 জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদেরকে দেখে। আমি আসলে প্রতিদিনই একটা প্রশ্ন সবসময় মুখোমুখি হই, যে মানুষ পড়াশোনা করলে ভালো চাকরির জন্য দেশের বাইরে যায়, দেশের বাইরে ভালো চাকরি পেলে সেখানে সেটেল হয়ে যায়। আপনি কেন বিশ্ববিদ্যালয়ের সরকারি চাকরি রেখে, বাইরে সুন্দর লাইফ রেখে এই দেশের নোংরা রাজনীতি এঙ্গেজ হয়েছেন? আমি মনে করি যে এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, গোটা দুনিয়া দেখার সুযোগ দিয়েছে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন মহাদেশের অসংখ্য দেশে আল্লাহ দেখার সুযোগ দিয়েছে। আমরা দেখতে পেরেছি কিভাবে একটা রুগ্ন জাতি একটা উন্নতি জাতিতে পরিণত হয়। আমরা দেখেছি যুদ্ধবাস জাতিগুলো কিভাবে পরিশ্রমী জাতিতে পরিণত হয়েছে। আমরা দেখেছি অমুসলিম রাষ্ট্রগুলো কিভাবে জনগণের জন্য কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে আমাদের সময় এসেছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেইভাবে একটা সাজিয়ে নতুন একটি বাংলাদেশ তৈরি করার। আজকে আমাদের যারা একটু টাকা পয়সা আছে, একটু টাকা পয়সা হইলেই আমরা চেষ্টা করি আমাদের সন্তানগুলো শহরের ভালো স্কুলে পড়াশোনা করবে। আর যাদের টাকা একটু বেশি, তার চেষ্টা করে প্রাইভেট স্কুলে দেওয়ার, কারণ সরকারি প্রতিষ্ঠানে সেই শিক্ষার মান নেই। আর যাদের টাকা আর একটু বেশি, তারা শহর থেকে রাজধানীতে পাঠিয়ে দেয় না? আর যাদের অনেক টাকা, তাদের সন্তানগুলোকে এমনকি স্কুল কলেজে পড়ার জন্য, ইউনিভার্সিটি পড়ার জন্য দেশের বাহিরে পাঠিয়ে দেয়। এর কারণ কি? এর কারণ হলো দেশের এক্সিস্টিং যে শিক্ষা ব্যবস্থা, এটির প্রতি আমাদের আস্থা নাই। সরকারের যে সিস্টেমটা রয়েছে, সিস্টেমের প্রতি আমাদের বিশ্বাস নাই। আমরা এদেশে এসেছি এজন্যই যে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা করে তাদের মানসিক বিকাশ সাধনের জন্য নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের দেশের মন্ত্রীরা, রাজনীতিবিদরা সর্দি লাগলেই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যায় চেক আপ করতে। যদিও বেশিরভাগ মন্ত্রীরা, এমপিদের কি বলে মৃত্যুবরণটা মাউন্ট এলিজাবেথই হয় বাংলাদেশে। আপনারা দেখেছেন গতকাল বাংলাদেশ জামাত ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান, আলহামদুলিল্লাহ তার টাকার অভাব নেই, কিন্তু তিনি বলেছেন আমি বাংলাদেশ ছেড়ে যদি বিদেশে আমি চিকিৎসা নেই, ডাক্তার টিম বলেছে, মেডিকেল টিম বলেছে, সংগঠন বলেছে, প্লিজ আমির জামাত, আপনার যে ব্লকগুলো হয়েছে হয়তোবা দেশের বাইরে চিকিৎসা নিলে হয়তোবা আপনার রিং পড়ালে হয়ে যাবে, বাইপাস করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমির জামাত বলেছেন না, আমি এই কাজটা করতে চাই না। আমি জামাতের আমির হয়ে যদি দেশের বাইরে চিকিৎসা নেই, তাহলে এদেশের মানুষের স্বাস্থ্য খাত নিয়ে তাদের আস্থা নষ্ট হয়ে যাবে। গতকাল আমি মালঞ্চা ইউনিয়নের একটা রোগী দেখতে গিয়েছিলাম হসপিটালে। কি অবস্থা! কোটি শত শত কোটি টাকাতে নির্মাণ করা হসপিটাল গুলো, মানুষ আপনার কি বলে নরমাল হাঁটার রাস্তায় শুয়ে আছে, কারণ আমাদের সুন্দর ম্যানেজমেন্ট নাই। একটা সিস্টেমে আমরা দাঁড় করাতে পারিনি দেশে। আমাদের হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে ব্যয় হচ্ছে, কিন্তু ব্যয়গুলো ইমপ্লিমেন্টেশন আমরা প্রপারলি করতে পারছি না। আমরা জনগণের জন্য সেই স্বাস্থ্য খাত তৈরি করতে চাই, যে স্বাস্থ্য খাতের মাধ্যমে এদেশে মানুষের দেশের প্রতি সে আস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। এদেশের মানুষকে সেদিন আর চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না, রাজনীতিবিদদের সর্দি গেলে বিদেশে ট্রিটমেন্ট করতে হবে না।
আমরা সেই বাংলাদেশের স্বাস্থ্য খাত নির্মাণ করতে চাই আগামী দিনগুলোতে। আমাদের কৃষকের ন্যায্য মূল্য পায় না, এত কষ্ট করে ফসল ফলায়। আমি দেখি মাঝে মধ্যে যে কি বলে এটাকে, বাঙ্গি হয়েছে, তরমুজ হয়েছে, খাওয়ার মানুষের রাস্তায় ফেলে দিচ্ছে। কারণ এটাকে আপনার প্রসেস করে ঢাকা পর্যন্ত যে খরচ, সেই খরচটা উঠতেছে না। অথচ এগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করার আমাদের সুযোগ ছিল, কিন্তু একটা সুন্দর ম্যানেজমেন্টের অভাবে এই ঢাকা পর্যন্ত যাবে 20 জায়গায় চাঁদা দিতে দিতে যে পরিমাণ দাম খরচ হয়ে যায়, বিক্রি করবে সে টাকা আর আসে না। আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে 54 বছরের চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা করতে পাই নাই, এমন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা দেশে এসেছি। প্রিয় উপস্থিতি, আমাদের 54 বছর রাজনীতিতে প্রতিটা সেক্টরে এরকম অসংখ্য ব্যর্থতা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেখান থেকে আমরা বাবা হয়ে, আমরা অভিভাবক হয়ে আমাদের সন্তানের জন্য আলোকিত একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি না। আমি গত 3 দিন আগে রণবাগা বাজারে আপনার নন্দীগ্রাম উপজেলায় কাজ করতেছিলাম, সদর ইউনিয়নে। তো একটা রেস্টুরেন্টে গেলাম, ছোট্ট একটা ছেলে, আমার বড় ছেলেটা বয়স 9 বছর, 8 বছর চলতেছে, 9 বছর চলতেছে, তার চেয়ে ছোট একটা ছেলে দেখলাম পানি দিচ্ছে, খাবার পানি দিচ্ছে। তো জিজ্ঞাসা করলাম, তুমি কি এখানে কাজ করো না স্কুলে যাও? বলছে আমি কাজ করি। তো ওখানে জিজ্ঞাসা করলাম বাবা মা নাই? বলছে বাবা মাকে রেখে চলে গেছে, মা পরে মারা গেছে। আমি ভাবতে চোখে পানি আসলো যে আমার সন্তান তার চেয়ে একটু বড়, এখন তাকে ব্রাশটা করাই দিতে হয়, এখন খাবার থেকে তুলে খাওয়াতে হয়। একই বয়সে তার মতো শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছিন্নমূল বাচ্চারা আজকে রাস্তা ঘুমায়, কিন্তু রাষ্ট্র হিসেবে তাদের জন্য আমরা কিছু করতে পারছি না। তো রাষ্ট্রের রেসপন্সিবিলিটি, প্রতিটা জনগণের দায়িত্ব নেওয়ার দায়িত্ব আমার। এদের জন্য অর্থ নেই বিষয়টা এরকম নয়, তাদের জন্য বরাদ্দ নেই এরকম নয়, কিন্তু সে বরাদ্দগুলো ইমপ্লিমেন্টেশনের, বাস্তবায়নের যথাযথ একটা অভাব রয়েছে আমাদের দেশে। সম্মানিত উপস্থিতি, আমি এই মেসেজটা আপনাদের কাছে দিতে চাই। আমরা একটি সোনার বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, একটি মানবিক বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই যেটা একটি কল্যাণ রাষ্ট্র হবে, যে রাষ্ট্র জনগণের প্রতিটি অধিকারকে সম্মান করবে, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই একসাথে কাজ করবে। আমাদের এখানে অনেকে আছেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমাদের ধর্মীয় পার্থক্য থাকতে পারে, আমাদের আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত একটি বাংলাদেশের জন্য আমাদের কখনো মতপার্থক্য থাকা উচিত নয়। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাকু, আগামী সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে রাস্তায় আমরা হেঁটেছি সেই পথে আমরা সবাই এগিয়ে যাই। এই প্রত্যাশা রেখে আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে না আবার কত কথা বলার সুযোগ হবে না, কিন্তু আপনাদের প্রত্যেকে পরিবারের কাছে আমার সালাম পৌঁছে দেবেন, আপনাদের প্রতিবেশীর কাছে, আপনাদের বড় ভাইদের কাছে, ছোট ভাইদের কাছে, বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন। আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যেন সবাই একসাথে কাজ করি, সেই আশা রেখে, প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।